এখন শুধু সংকটটা আরো আসলে প্রকটতর হয়েছে। সো স্বাভাবিকভাবেই আমরা এবং সংকটটা প্রকটতর হওয়ার কারণও একটা এই কারণে যে আমাদের অবকাঠামোটাও আসলে গ্যাস বেসড ইনফ্রাস্ট্রাকচার, ফলে শিল্প কারখানায় যে ধরনের বয়লার ইউজ হচ্ছে সেটা যেমন গ্যাস ভিত্তিক, বাসাবাড়িতে যে আমরা যা রান্না করছি সেটার জন্য পাইপলাইন দিয়ে সেখানে গ্যাস দেওয়া হচ্ছে, টি ফার্মগুলোতে যে গ্যাস যাচ্ছে সেটাও সেই বয়লারে সেখানেও সেই পাইপ দিয়ে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি আমাদের গাড়িতে যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এই অভ্যন্তরীণ গ্যাসকে ব্যবহার করে এলএনজি এবং সেই ভিত্তিতে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সব কিছুই হচ্ছে গ্যাস নির্ভর একটা কাঠামোর ভিতরে রয়ে গিয়েছে। এর মানে কিন্তু এই না যে বিকল্প ধরনের কোনো উৎপাদন কাঠামো নেই, তা না। আমাদের এখানে এটা স্বাধীনতা উত্তরকালেই যেহেতু অনেকগুলো গ্যাস কূপ পাওয়া গিয়েছিল, সেই সময় প্রচুর উৎপাদন হচ্ছিল, সেই তুলনায় অর্থনৈতিক চাহিদা কম ছিল, ফলে আমরা শুরু থেকে ইনফ্রাস্ট্রাকচারটা গ্যাস ভিত্তিক করে ফেলেছি। এখন সেই জায়গাটায় হঠাৎ করে যখন সংকটটা দেখা দিচ্ছে তখন আমরা মনে করছি যে হ্যাঁ, যে গ্যাস না হলেই চলবে না, কিন্তু অন্যান্য দেশগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের বিকল্প জ্বালানি দিয়ে চলছে। এমনকি আজকেই শিল্প কারখানার মালিকদের সাথে বসছিলাম, তারা ইতিমধ্যেই এই সংকটকে মাথায় রেখে তারা শিফট করতে শুরু করেছে। যেমন গ্যাস বয়লারের জায়গায় তারা ইলেকট্রিক বয়লার ব্যবহার করছে, অথবা বায়োফুয়েল ধরনের বয়লার, সেটাও আবার এখানে চলে আসছে। ফলে ইতিমধ্যেই তারা ডাইভার্সিফাই করছে। সুতরাং সংকটকে যদি আমি বলি যে হ্যাঁ গ্যাস নেই এবং এটা সংকট, এটা একটা ব্যাখ্যা, কিন্তু আরেকটা যেটা বলা হয়েছে যে এনার্জি যেভাবে বহুমুখীকরণটা দরকার ছিল সেটি যদি হতো তাহলে সংকটটা এতটা প্রকট মনে হতো না, কারণ আপনার কাছে বিকল্প আছে, উৎস রয়েছে, অবজারভেশন রয়েছে। সুতরাং জিনিসটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ। এমন হতে পারে যে অনেক বড় সংকট, সুতরাং এখনই যে কোনোভাবেই হোক গ্যাস লাগবে, এভাবে প্রেজেন্ট করতে পারেন। আবার বলতে পারেন যে এই সংকটটা তো আপনি দীর্ঘদিন থেকে দেখছেন, তাহলে ব্যবস্থা কেন নেননি? এখন না নিয়ে একটা বড় সংকট হয়েছে, এখনই সবাই মিলে যদি বলা যায় এলএনজি আনেন, এলএনজি এনে ভরে দেন, সেটা কিন্তু আসলে সমাধান না। এই জায়গাটাতেই ডক্টর মজরুম একটু জানতে চাই যে কখনোই তো আমাদের যে চাহিদা এবং সেটির সঙ্গে যোগান, সেটির ভারসাম্যটা খুব একটা ছিল না, বরং কম ছিল, মানে যোগানটা সবসময় কম ছিল। তাহলে একটা সময় এরকম একটা সংকট তৈরি হতে পারে, এটার তো যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের তো এটা ধারণা করার কথা, কিন্তু সেটি কেন হয়নি? এটি কি মানে আমাদের বিশেষায়িত জ্ঞানের অভাব, নাকি নেতৃত্বের দূরদর্শিতার প্রশ্ন? মানে সমস্যাটা আসলে কোন জায়গায়? দেখুন, মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জ্বালানি খাতের ক্ষেত্রে এমন কিছু ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যেটাতে সহজাতভাবেই প্রশ্ন ওঠে যে তাদের দিক থেকে এটা সচেতনভাবে সেই জিনিসগুলো হয়েছিল কিনা। যেমন একটু আগে প্রফেসর তামিম বললেন গ্যাস এক্সপ্লোরেশনের দাবিটি দীর্ঘদিনের, কিন্তু কয়টি গ্যাস কূপ নতুন পাওয়া গিয়েছে। কিন্তু তার জায়গায় অদ্ভুতভাবে বলা হয়েছিল, ওই সময় শুরুর দিকে অজুহাত দেখানো হয়েছিল 2015 সালের দিকে ভালো সিসমিক সার্ভে নেই, এই জন্য আমাদের এখানে বিদেশি কোম্পানি আসবে না। সেজন্য বলা হলো যে 2D এবং 3D সিসমিক সার্ভে হবে। নরওয়েজিয়ান একটা কোম্পানিকে 3D সিসমিক সার্ভের দায়িত্ব দেওয়া হলো 2017 সালে। হঠাৎ করে দেখা গেল ওই সার্ভে বন্ধ করে দেওয়া হলো, করে এলএনজি আমদানির জন্য সে সময় পারমিশন দেওয়া হলো। এই যে 2017 সালে এলএনজি আমদানি শুরু হলো, আর আমাদের দেশে কিন্তু 3D সিসমিক সার্ভে এগুলো না, এবং ওইভাবেই অনেক বছর এগুলো। পরে অন্তর্বর্তী সরকারের সময় আমরা সেটির আবার উদ্যোগ দেখলাম। তার মানে হচ্ছে এই জিনিসটিকে যে শুধু জ্ঞানের স্বল্পতা তা না, এখানে আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ এ নেক্সাস, এবং যাদের এক ধরনের প্রচ্ছন্ন ইনফ্লুয়েন্স এখানে রয়েছে, যার কারণে আমাদের এখানে অভ্যন্তরীণ গ্যাস সেক্টরকে আমরা গ্রো করতে পারিনি। আরও কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের অভ্যন্তরীণ গ্যাস খননের ক্ষেত্রে বাপেক্সের যাও কিছু নতুন কিছু তারা পেয়েছিল, সেই কূপগুলো আবার রাশিয়ান কোম্পানি আবার তারা নিয়ে নিল। নিশ্চিত যে সমস্ত কূপগুলো, সেগুলোকে রাশিয়ান কোম্পানিকে দিয়ে দেওয়া হলো সে সময়, এবং রাশিয়ান কোম্পানি আবার সাবকন্ট্রাক্ট অফার করলো বাপেক্সকে, অথচ বাপেক্সেরই সেই গ্যাস কূপগুলো তারা পেয়েছিল। সুতরাং আপনি এইগুলোকে একেবারে বলতে পারেন না যে এটা জ্ঞানের অভাব, সচেতনভাবে এই জিনিসগুলো হয়েছে, এবং সেখানে বিভিন্ন ধরনের কৌশলগত বিষয় সেখানে করা হয়েছে। এবং একটা এলএনজি লবির তো সবসময় প্রেশার রয়েছে, এবং এখনও তো আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এলএনজির প্রেশার সৃষ্টি করা হচ্ছে দেশে থেকে এবং দেশের বাইরে থেকে, এবং যে ধরনের ত্রুটিপূর্ণ যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে এই এলএনজি সংক্রান্ত বিষয় নিয়ে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এলএনজি কেনার জন্য যে চুক্তিগুলো, এগুলো কিন্তু আপনার অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র ডেভেলপ করার পিছনে প্রতিবন্ধকতা তৈরি করছে। একদিকে সরকার বলছেন যে তিনি অভ্যন্তরীণ
অভ্যন্তরীণভাবে স্বাবলম্বী হবেন। কিন্তু স্বাবলম্বী হতে হলে তো আপনার অভ্যন্তরীণ গ্যাস অথবা বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি অথবা অন্যান্য যে সমস্ত উৎসগুলো আছে সেদিকে যাবেন। কিন্তু অন্যদিকে যদি বহিস্থ প্রেশারগুলো এরকম আসে যে হ্যাঁ আমরা আপনাদের এখানে আসছি এবং আপনার এলএনজি নিতে হবে প্রতি বছর $1 বিলিয়ন করে, আগামী 15 বছর আপনাকে $15 বিলিয়ন এলএনজি নিতে হবে, এবং সেটা তাও যদি মার্কেট প্রাইসে হতো, কম্পিটিটিভ প্রাইসের চেয়ে বেশি মূল্যে সেটা নিতে হচ্ছে, কেননা আপনি কম্পিটিটিভ প্রাইসে পান হচ্ছে কাতার থেকে, সেখান থেকে না, তার থেকে বেশি মূল্য অন্য দেশ থেকে আনতে হবে, এরকম চুক্তি করেছেন আপনি। সুতরাং এই জায়গাটাকে আপনি একটা পলিসির ক্ষেত্রে একটা সুস্পষ্ট বলা যেতে পারে অভ্যন্তরীণ স্বার্থ বিরোধী একটা অবস্থান তৈরি হয়েছে, এবং সেটার খেসারত বিভিন্নভাবেই আমরা এটা দিচ্ছি, জনগণ তো দিচ্ছেই, এখন অর্থনৈতিকভাবেও আমরা দিচ্ছি।